মানুষের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটে শুনেছিলাম, কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা আমাকে অনেক কিছু ফিরিয়ে দিলেও চিরতরে কেড়ে নিল আমার বাবাকে। আজ আমার বাবার শ্রাদ্ধের মৎস্যমুখের দিন। আত্মীয় স্বজন সকলেই এসেছে। 9 বছরের দীর্ঘ বিচ্ছেদের পর সকলের সাথে দেখা আমার। শ্বশুরবাড়ির পরিবারের সকলকে নিয়ে আমার বাপের বাড়িতে সবার সাথে রয়েছি ভাবতেই পারছি না। 17 দিন আগেও যা ছিল আমার কল্পনার অতীত। তবে এই শ্রাদ্ধানুষ্ঠানে আসা সকলের একটাই আলোচ্য বিষয়, আমার জীবনে 17 দিন আগে ঘটে যাওয়া ঘটনা। যার সাথেই দেখা হচ্ছে তার একটাই জিজ্ঞাসা, সেদিন ঠিক কী হয়েছিল রে তোর সাথে? শোনার পর একজন একজনের মতো মন্তব্য জানিয়ে যাচ্ছে। অসীমা মাসি তো বলেই বসল, কি সাংঘাতিক ভৌতিক ব্যাপার। আমি কখনো হ্যাঁ, আবার কখনো শুধু হুঁ করে কাটিয়ে যাচ্ছি। কারণ সেদিন বাবার মৃত্যুর ঘণ্টা 3 আগে আমার সাথে সত্যিই যা ঘটেছিল মনে করলে আজও শিহরিত হয়ে উঠি। তবে ভয়ে না আনন্দে বলতে পারবো না। আমাকে বাড়িতে ফিরিয়ে আনার পরই কিভাবে বাবার মৃত্যু হয়েছিল এটা সঠিকভাবে বুঝতে হলে আপনাদের আমার অতীতে ফিরে যেতে হবে। আমাদের বাবা ছোটবেলা থেকে প্রচণ্ড লড়াই করে আজ সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সমাজে সব মহলেই বেশ নামডাক। অভাব কাকে বলে তো দূরের কথা, চাহিদার থেকেও অনেক বেশি পেতাম। 2 দাদার ছোট আমি, বাবার সবচেয়ে আদরে ছিলাম আমি। পড়াশোনায় দাদাদের থেকে ভালোই ছিলাম, তাই বাবা সব সময় বলতো, তুই ভালো করে পড়াশুনো শেখ, তোকে আমি কলেজের প্রফেসর বানাবো। আমি রোজ তোকে কলেজে গাড়ি করে দিয়ে আসবো, আর কলেজ শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো। তোর কলেজের সবাই যখন আমাকে দেখিয়ে বলবে ম্যাডামের বাবা, তখন আমার বুক গর্বে ভরে যাবে। আমিও শিক্ষকতা পছন্দ করতাম বলে ছোট থেকে সেই স্বপ্ন চোখে এঁকে এগোচ্ছিলাম। হঠাৎ 2nd ইয়ারে ওঠার পর আমার জীবনধারায় এলো পরিবর্তন, আর সেই পরিবর্তনে সব কিছু ওলটপালট হয়ে গেল। কলেজে আমার সবথেকে ভালো বন্ধু ছিল সাবিনা। বাড়িতে ওর সাথে এতটা বন্ধুত্বের কথা কাউকে বলিনি, কারণ বাবা মুসলিম সম্প্রদায়কে পছন্দ করতো না। অনেক দোষ বলতো ওদের। ওরা নাকি ভারতে থাকে, খায়, আবার ভারতেরই ক্ষতি চায়। 3 তালাকে মেয়েদের জীবন নষ্ট করে, নিজেদের বোনকেও বিয়ে করার নিয়ম আছে ওদের। ওরা মাথা শান্ত করে চলতে পারে না। কিন্তু সাবিনার সাথে মিশে মনে হয়েছে ওদের পরিবার শিক্ষিত মার্জিত। অনেকবার ওদের বাড়ি যেতে বলেছে, কিন্তু আমি ভয়ে যাইনি। একবার কলেজের একটা প্রোগ্রামে সাবিনার শরীর খুব খারাপ হয়ে পড়ায় প্রথমবার ওকে বাড়িতে পৌঁছে দিতে গেলাম। ওর মায়ের ব্যবহারও খুব ভালো লেগেছিল। আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল বলেই মনে হয়েছিল। এর অনেক দিন পর একবার কিছু বই কিনতে কলেজ স্ট্রিট গিয়েছিলাম দুজনে। সেখানেই সাবিনার দাদার সাথে আমার প্রথম দেখা। উদ্দেশ্য বোনের বই কেনার সাথে ওদের পরবের জন্য নতুন জামা কাপড় কেনার জন্য। বেশ অনেকটা সময় একসাথে ছিলাম 3 জনে। কফি হাউসে বসে কোল্ড কফি ও পকোড়া খেতে খেতে সাবিনার দাদা নিমন্ত্রণ করলো পরবের দিন যেতে। সেখানেই না করে দিলাম কাজ আছে বলে। সাথে সাথে ও দাদা বলল, কাজ আছে নাকি বাড়ির লোক আসতে দেবেন আমাদের পরবে? মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। দেখলাম ওরা রাগ করল না, বরং বলল, ঠিক আছে, বাড়ির অমতে আসতে জোর করব না। যদি বাড়ির লোকেরা কোনোদিন আসার অনুমতি দেয় তখন না হয় আসবেন। সাবিনা সাথে সাথে হেসে বলল, হো, তুই তাই কখনো আমাকে তোদের বাড়িতে যেতে বলিস না। আমি অপ্রস্তুতে পড়ছি দেখে সাবিনাকে উদ্দেশ্য করে ও দাদা বলল, কিরে, তুই তো সিঙ্গারা খেতে খুব ভালোবাসিস, আর এখানকার সিঙ্গারা ভীষণ ভালো খেতে হয়। প্রসঙ্গ পাল্টে গেল। যাই হোক, বেশ কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরলাম। মা জানতে চাইল সব বইগুলো পেলাম কি না। হ্যাঁ বললে হঠাৎ মা বলল, কিরে মনা, তোকে অন্যমনস্ক লাগছে মনে হচ্ছে, শরীর ঠিক আছে তো? নিজেকে সহসা স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, ও কিছু নয় মা, এতক্ষণ বাইরে ছিলাম তাই হয়তো, একটু রেস্ট নিয়ে সব ঠিক হয়ে যাবে। শুয়ে শুয়ে ভাবলাম, মা বুঝল কীভাবে? কারোর চিন্তা আমার মাথায় ঘুরছে। সত্যি, সইফুলের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। কি ভদ্র অমায়িক ব্যবহার!
তবে একদিনে কাউকে চেনা সম্ভব নয় ভেবে বিষয়টা মাথা ও মন থেকে মুছে ফেলার চেষ্টা করলাম। কয়েকদিন যাবার পর একদিন সাবিনা কলেজে আসেনি দেখে ওর নাম্বারে ফোন করতেই ওর দাদা ধরল। হ্যালো না বলে বলল, কেমন আছেন? ওই কণ্ঠস্বরে বুকের ভেতরটা কেঁপে উঠল। জানলাম ওর জ্বর এসেছে, তাই অ্যাবসেন্ট। কিছুক্ষণ গল্প করার পর ফোনটার কেটেই মনে হলো ছুটে যাই ওদের বাড়িতে। সংযত করলাম নিজেকে। এরপরে কয়েকদিন কাটে, ভেতরে একটা ভালো লাগা তৈরি হয়েছে বুঝতে পারি। কারণে অকারণে সাবিনাকে ফোন করি, যদি ওর দাদা ধরে সেই আশায়, কিন্তু সাবিনাই ধরে। জানি ওই সময় সৈফুল অফিসে থাকে, তবুও যেন মন মানতে চায় না। আবার ভাবি, ওরা জানতে পারলে কি ভাববে? সৈফুল তো অন্য কাউকে ভালোবাসতে পারে। এদিকে বাবা প্রচণ্ড রাগ করবে জানতে পারলে। নিজেকে যেই একটু সামলে নিয়েছি, একদিন সন্ধ্যায় আননোন নাম্বার থেকে ফোন দেখে রিসিভ করে হ্যালো বলতেই ওপার থেকে সৈফুল বলল, বোনের নাম্বার থেকে লুকিয়ে তোমার নাম্বারটা নিয়ে তোমায় ফোন করছি, ভীষণ দরকার তোমার সাথে। আগামীকাল কিছুক্ষণের জন্য কফি হাউস আসবে? আমি কি বলবো বুঝতে পারছি না। আবার বলল, যদি আসো বা না আসো এই নাম্বারেই জানিও। শুধুমাত্র হুঁ বলে ফোন কেটে দিলাম। এবারে আমার সব গুলিয়ে গেল। ভীষণ যেতে ইচ্ছে করছে, ওর মুখ থেকে সবটা জানতে ইচ্ছে করছে। আবার এদিকে বাবা ভীষণ দুঃখ পাবে, কারণ বাবা রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সারা রাত এপাশ ওপাশ করে কেটে গেল। একটাই প্রশ্ন করে চলেছি নিজেকে, কি করব? যাব কি যাব না? তারপর নিজের মতো একটা ভাবনা ভেবে নিলাম। আমি যা ভাবছি তেমন কিছু তো নাও বলতে পারে, অন্য কোনো কথা বা সাবিনাকে নিয়ে কোনো কথা। এরকম নিজের মতো কল্পনা করে মনস্থির করলাম যাব। তেমন কোনো কথা না হলে তো ভালো, আর যদি তেমন কোনো কথা হয় সরাসরি না বলে দিয়ে আসবো। সব কিছু সামনাসামনি মিটিয়ে নেওয়া ভালো। এই প্রথমবার কলেজ যাচ্ছি মিথ্যে বলে ভয়ে ভয়ে বাড়ি থেকে বেরালাম। কফি হাউসে সৈফুলকে দেখে চমকে উঠলাম। চোখের তলায় কালি পড়েছে, ভীষণ ক্লান্ত লাগছে। চেয়ারে বসে কি হয়েছে জিজ্ঞাসা করতেই বলল, মৌলি, আজ আমি তোমাকে যে কথাগুলো বলবো এটা একান্ত আমার অনুভূতি। তোমার পছন্দ নাও হতে পারে, তবে আজকের সাক্ষাতের কথা বোনকে বলো না, ও আমাকে খারাপ ভাবতে পারে। খুব সংক্ষেপে বলল, মৌলি, আমি নিজের সাথে অনেক লড়াই করে হেরে গিয়ে তোমার দ্বারস্থ হয়েছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না তোমার পছন্দে কেউ আছে কি না। যদি তেমন কিছু না হয়, যদি তুমি আমাকে ভালোবাসো, তবে বাড়ির বড়দের রাজি করিয়ে তবেই আমরা বিয়ে করব। না, এখনই তোমার কোনো মতামত জানাতে হবে না। আমি কোনোটাই এখন নিতে পারবো না। দুজনে চুপচাপ চা খেয়ে বেরিয়ে এলাম। জীবনে এত ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হব ভাবিনি। ওর ওই শুকনো মুখটা ভীষণ কষ্ট দিচ্ছিল আমাকে। 5 দিন এদিক ওদিক ভেবে অনেক চিন্তা করার পরে আই লাভ ইউ লেখা একটা মেসেজ পাঠালাম। শুরু হলো বাড়িতে মিথ্যে বলার পালা, সাথে স্বপ্নের জগতে ভেসে যাওয়া। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি 2 স্টেশন পড়ে। একদিন বড়দা আমাদের হাত ধরে আসতে দেখে ফেলে। বাবার গম্ভীর মুখের সামনে মিথ্যে বলতে পারিনি, বলতে চাইও নি, কারণ ভালোবাসার মানুষটাকে অস্বীকার করব কেন? ও তো বলেছে বাবাকে রাজি করিয়ে তবেই বিয়ে করবে। বাবা প্রথমে শান্তভাবে বোঝালো। বুঝতে চাইছি না দেখে কলেজ যাওয়া, কোচিং যাওয়া বন্ধ হলো, ফোন কেড়ে নিল। এদিকে আমার সম্বন্ধ দেখা শুরু হলো আমার অজান্তে। ওদিকে ওর সাথে যোগাযোগ করতে না পেরে আমি যেন কেমন হিংস্র হয়ে উঠেছিলাম। শুধু মনে হচ্ছিল আমার সাথে যোগাযোগ করতে না পেরে ও খুব কষ্ট পাচ্ছে। তখন সব থেকে সৈফুলের কষ্টটাই আমার কাছে বেশি করে ধরা পড়ল। এদিকে একদিন মা এসে বলল, আজ তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, সাবধানে থাকবি, বাবার যেন কোনো অপমান না হয়। সন্ধ্যাবেলায় আমি সাজব না বলে পাগলামো করছি,
এমন সময় ঘরের বাইরে থেকে মাকে ডেকে বাবা বলল, যেমন আছে তেমনভাবেই নিয়ে যাও, আর ওখানে গিয়ে যেন কোনো রকম বাড়াবাড়ি না হয়, তাহলে আমার চেয়ে খারাপ কিছু হবে না। কোনো মতে সাজিয়ে আমাকে নেওয়া হলো ছেলে আর তার পরিবারের সামনে। 2 দিন পর বুঝলাম সম্বন্ধটা ঠিক হচ্ছে। আমি বেঁকে বসলাম। সইফুলকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। জোর করলে বিষ খাবো, না হয় বিয়ের রাতেই পালাবো। এই প্রথমবার বাবা আমার গায়ে হাত তুলল। হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, যা, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। গিয়ে দেখ আমাদের থেকেও যে তোর এখন বেশি আপন হয়েছে, কত সুখ আছে সেখানে। আজ থেকে তুই মরে গেছিস আমাদের কাছে। মা কান্নাকাটি করছে, বলল, এভাবে বার করে দিও না, কুকুর শিয়ালে ছিঁড়ে খাবে তো। বাবা বলল, চিন্তা করো না, তোমার মেয়েকে যত্ন নেবার লোক আছে, তোমার থেকেও বেশি কেউ। দরজা বন্ধ করে দিল। আমি, দরজা খোলো বলতে যাব, এমন সময় বাবা মাকে বলল, ওই মেয়েকে যদি ঘরে আনো তবে আমার মরা মুখ দেখবে। এ বাড়িতে ও থাকবে, না হয় আমি থাকব। শুনলাম মা দরজা খুলে দাও বলছিল। হঠাৎ মায়ের আর্তনাদ শুনতে পেলাম আঘাত পাওয়ার। আমার হাত দরজায় আর পড়ল না। বুঝলাম এখন আমি ঘরে ঢুকলেই ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যাবে। কিছুক্ষণ চুপচাপ উঠোনেই দাঁড়িয়ে থাকলাম। তারপর সোজা চলে এলাম সইফুলদের বাড়ি। সাবিনা দরজা খুলেই ভাইয়া বলে চিৎকার করে উঠল। বিধ্বস্ত চেহারায় সইফুল বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কত চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, তোমাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থেকেছি, তোমার কথা ভেবে ঢুকতে পারিনি। এই ভর দুপুরে এই চেহারায়? নিশ্চয়ই সব কিছু ছেড়ে এসেছো, ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে এক্ষুনি বিয়ে করবে? ও বলল, এক্ষুনি কি করে হবে, কাল তোমার বাবাকে আমি বুঝিয়ে। আমি চিৎকার করে বলে উঠি, ও বাড়িতে আমি কিছুতেই যাব না, আমি মরে যাব তবুও যাব না। আম্মা বলল, সকলে ঘরে এসো, পাড়ার লোকেরা উকিঝুঁকি মারছে। পরের দিন কাজীর বাড়িতে গিয়ে ওদের নিয়মে বিয়ে হলো আমাদের। সব নিয়মের মধ্যে সব সময় মনে হচ্ছিল, মার কিছু হয়নি তো, মা ঠিক আছে তো। কিছুদিনের মধ্যে এদের সবার ভালোবাসায় ভালো থাকতে শুরু করলাম। কলেজের পরীক্ষা সামনেই ছিল। পরীক্ষা দিলাম, তবে রেজাল্ট ভালো হলো না। মনের জোর হারিয়ে ফেললাম পড়াশোনার ব্যাপারে। দেখতে দেখতে 9টা বছর পেরিয়ে গেছে। 7 বছরের একটা মেয়ে আছে আমাদের। সে জানে ওর মামার বাড়ি নেই, ওর মা অনাথ। কিন্তু বিশ্বাস করুন, এমন একটা দিন যায়নি যেদিন বাবা মা দাদাদের মিস করিনি। আমার চোখে জল দেখে সইফুল অনেকবার বলেছে, চলো পা ধরে ক্ষমা চেয়ে নেব, সব ঠিক হয়ে যাবে। আমি তো জানি বাবা কতটা রাগী, কখনো মানবে না। তাছাড়া আমি গেলে রাগের চোটে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তার থেকে দূরেই থাকি। তাছাড়া পড়াশুনো নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছি, বাবার সামনে দাঁড়াবো কোন মুখে? বিয়ের কিছুদিন পর থেকেই ও বাড়ির খবর আমি পাই মিতালিদির কাছ থেকে। ও এখানকার একটা পার্লারে কাজ করে। মেয়েকে স্কুল দিয়ে ফেরার সময় মাঝে মাঝে খবর নিয়ে আসি। দাদাদের বিয়ে হয়ে গেছে, বৌদিরা ভালো হয়েছে। মাও মিতালিদির কাছ থেকে আমাদের খবর নেয়। মেয়ে হয়েছে শুনে একটা হার, 2টো চুড়ি ওর কাছে পাঠিয়েছিল। তবে আমার মেয়ের জন্য আমার মায়ের আশীর্বাদ ফেরানোর সাহস দেখায়নি। আমার মেয়ে এখন একটু একটু করে বড় হচ্ছে। ওর সামান্য অবাধ্যতামিতেই আমি প্রচণ্ড রেগে যাই, কষ্ট পাই। এখন বুঝি সেদিন বাবা কতটা কষ্ট পেয়েছিল। সেই প্রচণ্ড দুঃখে কষ্টে আমার সাথে ওরকম করেছিল। বাবা কিছু ভুল করেনি, আমি ক্ষেপে গিয়ে বড্ড তাড়াহুড়ো করেছিলাম। সব ক্ষেত্রে ধৈর্য ধরা উচিত ছিল। শ্বশুরবাড়ি আমাকে অনেক কিছু দিয়েছে,
তবে বাবা মার অভাব কি পূরণ করতে পারে? চলছিল ভালো মন্দ মিশিয়ে। সেদিন মেয়েকে স্কুল থেকে নিয়ে ঘরে ঢুকেছি, এমন সময় কলিং বেল। ভাবলাম আম্মা তো সাবিনার বাড়িতে, ওর বাচ্চাটা জ্বর, কদিন ওখানেই থাকবে। তবে কি কোনো কারণে সইফুল চলে এলো? ভাবতে ভাবতে দরজার ধারে এসে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। গ্রিল ধরে বাবা দাঁড়িয়ে! কি করব বুঝতে পারছি না। দৌড়ে গিয়ে দরজা খুলে ছোটবেলার মতো করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাবাই বলল, কিরে, ভালো আছিস তো? আমি ওভাবেই শুধু ঘাড় নাড়লাম। আমার কান্না শুনে মেয়ে বেরিয়ে এলো। দিদিভাই দিদিভাই বলে বাবা ওকে কোলে তুলে আদর করতে করতে ঘরের দিকে এগিয়ে চলল। পেছন পেছন আমি। সোফায় বসে বাবা বলল, আমি তোদের নিতে এসেছি। অবাক হলাম, কিন্তু হঠাৎ আজকে কেন বাবা? এটাও জিজ্ঞাসা করতে সাহস করিনি। চুপ করে আছি। দেখে বাবা জিজ্ঞাসা করল, কিরে, যাবি না? আমি বললাম, তুমি নিতে এসেছ আর আমি যাব না? তবে তোমার জামাই? বাবা বলল, অফিসে থেকে সরাসরি বাড়ি যেতে বলে দে। আমার মেয়ে বলল, মা, আমরা কোথায় যাব? আমি বললাম, তোমার দাদু এসেছে তোমাকে মামার বাড়ি নিয়ে যেতে। ও বলল, কিন্তু তুমি যে বলেছিলে আমার মামার বাড়ি নেই। বাবা ওকে কোলে বসিয়ে বলল, সে তো তোমার দাদুর ওপর রাগ করে বলেছিল দিদিভাই। যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি বললাম, বাবা, সবে তো স্কুল থেকে এলো, ওকে একটু খাইয়ে নি, আর চলো তুমিও দুটো খাবে। বাবা বলল, আজ নয়, তুই আমাকে একটু শুধু জল দে। ফোনে সইফুলকে খবরটা দিতেই ও বলেছিল, তোমরা বাবার সাথে যাও, আমি একটু পরেই বেরাচ্ছি। মেয়েকে খাওয়াতে খাওয়াতে বাবার সাথে কত গল্প করলাম। বাবা বলল, সইফুল খুব ভালো ছেলে না রে? আমি বললাম, হ্যাঁ বাবা, ওরা সবাই খুব ভালো, আমি খুব ভালো আছি। বাবা হেসে বলল, সেটা তো বুঝতেই পারি। এবারে বাবা একটু তাড়া দিয়ে বলল, একটু তাড়া আছে আমার, তোদের বাড়ি দিয়ে আমাকে বেরাতে হবে। ভাবলাম জামাই প্রথমবার যাবে, তাই হয়তো বাজারে বেরাবে। খুশিতে আমার আর খাওয়া হলো না, বেরিয়ে পড়লাম। সারা রাস্তা আমি শুধু বাবাকে দেখতে দেখতে এলাম। কত স্মৃতি মনে পড়ছে। বাবা মেয়ের হাত ধরে গল্প করতে করতে এগিয়ে চলেছে। বাড়ির কাছে আসতেই বাবা মেয়েকে দিয়ে বলল, চল, তাড়াতাড়ি চল। গেটে থেকে উঠোনে আসতেই দেখলাম কিছু পাড়ার লোক দাঁড়িয়ে, মণি কাকা, পিসে মশাই। আমি অবাক হয়ে দাঁড়িয়ে ভাবলাম, বাবা আমাদের আসার খবর সকলকে দিয়ে দিয়েছে। দেখলাম সবাই আমাদের দেখছে। বাবা সাথে সাথে বলল, কী রে, দাঁড়ালি কেন, আয়। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চলো। সোজা নিয়ে এলো বাবার ঘরে। দরজায় সবে পা দিয়েছি, এমন সময় চিৎকার করে মা কেঁদে বলছে, কি গো, কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো, চুপ করে আছো কেন? দেখ না বড় খোকা, তোর বাবা চুপ করে গেল কেন? বড়দা মুখ তুলতেই আমাদের দেখতে পেয়ে বলল, মা, মৌলি এসেছে। কি রে, বাবার খবর পেয়ে এলি বুঝি? আমি বললাম, বাবার খবর পেয়ে মানে? বাবাই তো আমাদের আনতে গেছিল। মা খাট থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, অভিমান ভেঙে এলি, তবে আরও একটু আগে এলে শেষ দেখাটা দেখতে পেতিস। শেষ মুহূর্তে সর্বক্ষণ মৌলি মৌলি করেছিল, তোকে ক্ষমা করে দিয়ে গেছে রে। কিছুই বুঝতে পারছিলাম না, এসব কি হচ্ছে। খাট থেকে মা উঠে আসায় হঠাৎ খাটের দিকে চোখ পড়তেই দেখলাম বাবা খাটে শুয়ে। এই মাত্র তো বাবা আমাদের সাথেই ছিল, খাটে এসে শুলো কখন? কাছে গিয়ে জিজ্ঞাসা করব বলে গায়ে হাত দিতেই দেখলাম গা একদম ঠান্ডা। ডাক্তার কাকু পাশে বসেই বলল, তোর বাবা আর নেই রে মৌলি।
আমি যেন অসাড় হয়ে গেছি। ছোটদা কাঁদতে কাঁদতে আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বাবা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আবার বাবাই তোকে বাড়িতে দিয়ে গেল। সত্যি তাই? এবারে বাবাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে তাড়াতাড়ি বাড়ি ঢোকার তাড়া দিচ্ছিলে এই কারণে? তুমি তোমার কথা রেখেছো বাবা। এই ভয়েই আমি এবারই মুখো হইনি কখনো। আজ যাবার সময়ও নিজের কথা বজায় রাখলে। আমাকে বাড়িতে নিয়ে এলে একই বাড়িতে থাকবে না বলে আমাকে ছেড়ে চলে গেলে। থাকবো না আমি। আমি তোমার মেয়ে, রাগ অভিমান আমারও আছে। হঠাৎ দেখি কাঁদতে কাঁদতে মা আমার গায়ের ওপর অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। তারপর থেকে আজও এখানেই থেকে যেতে হয়েছে আমাকে। বিশ্বাস না হলেও এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে আমার সাথে। আজ সবাইকে ফিরে পেলাম। আমার সোনা মামার বাড়ি পেল, সইফুল শ্বশুর বাড়ি। তুমি শুধু চলে গেলে আমাকে ছেড়ে। যেখানেই থাকো বাবা, ভালো থেকো। আমাকে অভিমান ভুলে অন্তর থেকে ক্ষমা করো। তোমাকে কষ্ট দেবার শাস্তি আমি মনে মনে অনেক পেয়েছি। আজ আমি বুঝি বাবা, সন্তানের জন্য বাবা মায়ের বুক ফাটা কান্না কাকে বলে। সময় আমাকে সব শিখিয়ে দিয়েছে। সেদিন অনেক কথার মধ্যে এটা তোমাকে বলা হয়ে ওঠেনি। মানুষের বিবেক দংশনের শাস্তি সবচেয়ে বড় শাস্তি। শুধু আশীর্বাদ করো আমার মেয়ে যেন আমার মতো অবাধ্য না হয়। তাহলে আমি কি করব জানি না। আমি হয়তো সেদিন মরেই যাব।